প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি সরকারি কলেজের অনলাইন লাইভ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত রসায়ন ক্লাস। আমাদের আজকের বিষয় দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল। এই যে দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল তাহলে আয়নিক গুণফল আমরা গতদিন তোমাদেরকে পড়িয়েছি দ্রাব্যতা কি, দ্রাব্যতা কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। এবং এই দ্রাব্যতার গুণফল কি আমরা তোমাদের পড়িয়েছি যে স্বল্প দ্রবণীয় লবণের, অর্থাৎ এই দ্রাব্যতার গুণফল হচ্ছে স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে, স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়ন সমূহের ঘাত সহ ঘনমাত্রার গুণফল। এইটা আমরা কিভাবে করব? যেমন এই যে সিলভার ক্লোরাইড একটি স্বল্প দ্রবণীয় যৌগ, এই যে সিলভার ক্লোরাইড একটি স্বল্প দ্রবণীয় যৌগ, তখন এখানে কি আছে? সিলভার আয়ন আছে, আর কি আছে? ক্লোরাইড আয়ন। এই যে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইড সলিড যখন আমি দ্রবণে দিলাম তখন এটা অ্যাকোয়াস হলো, এইটা অ্যাকোয়াস হলো। এখন এই যে এইটার দ্রাব্যতা যদি আমার এস হয় তাহলে এই আয়নটার ঘনমাত্রা দেখো, এখানে 1 মোল সিলভার ক্লোরাইড, এই 1 মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল আয়ন সিলভার আয়ন উৎপন্ন করছে এবং 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। প্রিয় শিক্ষার্থী এই জায়গাটাই লক্ষ্য করো। তাহলে 1 মোল সিলভার ক্লোরাইডটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? 1 মোল সিলভার আয়ন এবং 1 মোল ক্লোরাইড। তাহলে এইটার দ্রাব্যতা যদি এস হয় তাহলে এইগুলোর ঘনমাত্রা হবে এস। এটার দ্রাব্যতা এস মানে কি? কেন বা এটার দ্রাব্যতা যেটা এবং এই সিলভার আয়নের ঘনমাত্রা তত হচ্ছে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা তত হচ্ছে? কারণ হচ্ছে কি, এইটার দ্রাব্যতা এস মানে হচ্ছে কি যে এস পরিমাণটা পানিতে দ্রবণীয়, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় এস পরিমাণ দ্রবীভূত আছে, সম্পৃক্ত অবস্থায় এইটা দ্রবীভূত আছে। এবং এইটা দ্রবীভূত থাকার কারণে কিন্তু ঠিক যতটুকু দ্রবীভূত ততটুকুই তো বিয়োজিত হয়ে এই দুটো আয়ন উৎপন্ন করেছে, আর যতটুকু অদ্রবীভূত, কারণ এটা কিন্তু আমরা জানি যে সম্পৃক্ত অবস্থায় এটা একটা সাম্য অবস্থায় আছে, অর্থাৎ এই যে সম্পৃক্ত অবস্থায় এইটা সাম্য অবস্থা, সম্পৃক্ত অবস্থা হচ্ছে সাম্য অবস্থা, এবং সম্পৃক্ত অবস্থায় দুটো আয়নের ঘনমাত্রার গুণফল কিন্তু একটি ধ্রুব সংখ্যা, যেটা আমরা দ্রাব্যতার গুণফল যখন পড়িয়েছি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটা দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই দ্রবণের সম্পৃক্ত অবস্থায় উহার উপাদান আয়ন দুটির ঘনমাত্রার ঘাত সহ গুণফল, উহার উপাদান আয়ন দুটির ঘনমাত্রার ঘাত সহ গুণফলটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল। এখন দ্রাব্যতার গুণফল, তাহলে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল কি হবে? তাহলে আমরা যদি এখানে যে ধরি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস। তাহলে এখন এই যে সিলভার ক্লোরাইড, তাহলে 1 মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? বিয়োজিত হয়ে 1 মোল সিলভার আয়ন, 1 মোল এই যে সিলভার আয়ন, 1 মোল সিলভার আয়ন ও 1 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই ক্লোরাইড আয়ন উৎপন্ন করে, তার মানে অর্থাৎ এখানে আমাদের সিলভার ক্লোরাইডের যে এর ঘনমাত্রাটা কি হবে? দ্রবণের ঘনমাত্রাটা হবে কিন্তু এস, আবার আমার সিলভার আয়নের ঘনমাত্রা হবে এস, এবং আমার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে এস। কেন? কারণ হচ্ছে এটা সম্পৃক্ত দ্রবণ, আর এই সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ ঘনমাত্রা এটাই। আর এইটা হচ্ছে ভালো মার্কার, এইটা হচ্ছে যেহেতু 1 মোল করে আয়ন উৎপন্ন, 1 মোল সিলভার আয়ন, 1 মোল ক্লোরাইড আয়ন, তাহলে এইটার ঘনমাত্রা কি হবে? এর দ্রাব্যতার সমান হবে। এবং এর দ্রাব্যতার যখন সমান হবে তখন আমরা কি করব? তাহলে আমরা এর দ্রাব্যতা গুণফল কিভাবে লিখব? তাহলে এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল লক্ষ্য করো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার
দ্রাব্যতার গুণফল, এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল আমরা এটাকে কেএস বা কেএসপি দ্বারা যদি প্রকাশ করি, যে সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফলটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, সেইটার ক্ষেত্রে আমাদের কি হবে, এই দ্রাব্যতার গুণফল হবে তার উপাদান আয়ন দ্বয়ের ঘনমাত্রার ঘাত সহ গুণফল, অর্থাৎ সর্বোচ্চ ঘনমাত্রা। কিন্তু এইখানে ঘনমাত্রার যে ঘাত সহ গুণফল, এই গুণফলটাই হচ্ছে তার দ্রাব্যতার গুণফল। এখন এইটা হচ্ছে এই দ্রাব্যতাকে আমরা এস ধরেছি বা ঘনমাত্রা এস, এটার ঘনমাত্রা এস, তাহলে এইটা হচ্ছে আমার কি হচ্ছে এস স্কোয়ার, এইটা হচ্ছে এস স্কোয়ার। তাহলে এই যে কেএসপি সমান এস স্কোয়ার। এখন এই দ্রাব্যতার গুণফলের একক কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কেন ভিন্ন ভিন্ন হবে? কারণ হচ্ছে যে এই যে সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল, এই যে সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল যদি আমরা বের করি, ভিন্ন ভিন্ন বের করি, যে আয়নের ঘনমাত্রা ভিন্ন ভিন্ন হয়, তাহলে কি হবে, তখন কিন্তু যেমন আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের কথা যদি চিন্তা করি, ক্যালসিয়াম ফ্লোরাইড, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কথা যদি চিন্তা করি, তাহলে এইটা কি হবে, আমরা দেখি এই ক্যালসিয়াম ফ্লোরাইডটা কিভাবে, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা চিন্তা করি, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন সম্পৃক্ত দ্রবণে বিয়োজিত হবে, সম্পৃক্ত দ্রবণে কি উৎপন্ন করবে, একটা ক্যালসিয়াম এবং দুইটা OH আয়ন উৎপন্ন করবে, OH আয়ন উৎপন্ন করবে দুটো, অর্থাৎ এক মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এক মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে, এক মোল ক্যালসিয়াম এবং এক মোল হাইড্রোক্সিল আয়ন, এই যে 2 মোল হাইড্রোক্সিল, তাহলে এটা 1 মোল, এটা 2 মোল, তাহলে এর দ্রাব্যতা যা হবে, এটার দ্রাব্যতা যা হবে, তাহলে এটার 1 মোল থেকে এইটার 2 মোল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমার যদি 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়, 1 মোল বিয়োজিত হয়, তাহলে 1 মোল ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, আর এটা উৎপন্ন হচ্ছে 2 মোল। তার মানে এটা যদি S মোল বিয়োজিত হয়, S মোল যদি তার দ্রাব্যতা যদি S হয়, তাহলে এটার ঘনমাত্রা হবে S, এটার ঘনমাত্রা হবে 2S। লক্ষ্য করো শিক্ষার্থী, কারণ হচ্ছে এটার 1 মোল সমান এটার 2 মোল, এটার 1 মোল থেকে এটার 2 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল যদি আমরা ধরি, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল কি হবে, দ্রাব্যতার গুণফল হবে আমার কি, এই ক্যালসিয়াম আয়ন গুণন OH আয়ন, OH আয়নের ঘাত সহ, এই যে 2 ঘাত সহ, তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে S গুণন 2S, এই 2S স্কয়ার, তাহলে কি হচ্ছে S গুণন 4S স্কয়ার ইকুয়াল টু 4S কিউ, তাহলে এখানে KSP সমান 4S কিউ। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা এটাকে যদি আমি মোল পার লিটারে ধরতাম, তাহলে এখানে আমার দ্রাব্যতা গুণফল কত হতো, এখানে আমার দ্রাব্যতা গুণফল ছিল S স্কয়ার, মানে কি আমার এখানে মোল স্কয়ার পার লিটার স্কয়ার হতো। কিন্তু এখানে যখন SQ আসছে, তখন কিন্তু আমার কি হবে, এখানে কিন্তু আমার হচ্ছে মোল কিউব পার লিটার কিউব, মোল পার লিটার যদি আমরা ধরি, তাহলে মোল কিউব পার লিটার কিউব। তাহলে এই দ্রাব্যতার এককটা নির্ভর করে হচ্ছে যে যৌগটি বিয়োজিত হচ্ছে, সেই যৌগটি কোন আয়ন কয়টি উৎপন্ন করছে তার উপর। এইখানে দেখো, কারণ তার ঘাতের উপর, এখানে দ্বিতীয় ঘাত, কারণ OH আয়ন 2 মোল OH আয়ন উৎপন্ন করেছে, এই জন্য আমরা এখানে স্কয়ার দিয়েছি। অর্থাৎ আমরা বলেছি যে দ্রাব্যতার গুণফল হচ্ছে তার ঘাত সহ গুণমাত্রার গুণফল। এবং আয়নিক গুণফল কিন্তু দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল পার্থক্যটা কোন জায়গাটায়, পার্থক্যটা হচ্ছে দ্রাব্যতার গুণফলও এক ধরনের আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফলও কিন্তু আয়নিক গুণফল, শুধু পার্থক্য হচ্ছে ওই জায়গায় যেখানে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ দ্রবণ যখন সম্পৃক্ত অবস্থায়, তখন সেই আয়নিক গুণফলটাকে আমরা বলছি দ্রাব্যতার গুণফল। এখন এই যে দ্রাব্যতার গুণফলের মান, এই দ্রাব্যতার গুণফলের মান ধ্রুবক, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায়, একটা যৌগের নির্দিষ্ট তাপমাত্রায় তার দ্রাব্যতার গুণফলটা নির্দিষ্ট। এই যে একটা যৌগের নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল নির্দিষ্ট, যদি সেখানে বেশি পরিমাণ যৌগ যোগ করা হয়, তখন কি হবে, এই যে আয়নিক গুণফলের মান যদি তার দ্রাব্যতার গুণফলের মানকে অতিক্রম করে যায়, তখন কিন্তু কি হবে, এই সাম্য অবস্থা বজায় রাখার জন্য কি হবে, নিচে অধক্ষিপ্ত হবে, অর্থাৎ দ্রবণে
অদক্ষেপ হবে, দ্রবণে অদক্ষেপ পড়বে। অর্থাৎ আয়নিক গুণফলের মান যখন দ্রাব্যতা গুণফলের মানকে অতিক্রম করবে তখন অদক্ষেপ পড়বে। তাহলে আমরা বলতে পারি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এই যে কেএসপি সমান কেআইপি বা কেএস সমান কেআইও লেখা হয়, কারণ হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণে যার দ্রাব্যতা গুণফলও যা, তার আয়নিক গুণফলও তাই। তাহলে আমরা এ পর্যন্ত এই অংশে আমরা কিন্তু প্রথম থেকে আমি যদি একটু সামারাইজ করি, তোমাদের দেখিয়েছি মিশ্রণ কি, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। সেই যে সমসত্ব মিশ্রণটাই যে আমাদের দ্রবণ, সেটা পড়েছি। দ্রবণের দ্রব এবং দ্রাবক কত প্রকার হতে পারে, দ্রব এবং দ্রাবকের আকর্ষণের মাধ্যমে সে তাপ উৎপাদন না তাপ হারি, অর্থাৎ দ্রাব্যতা কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেটা দেখিয়েছি, দ্রাব্যতার গুণফল কি সেটা দেখিয়েছি, এবং তারপর আরো দেখিয়েছি তোমাদের দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। আর এখন আমরা তোমাদের এই দ্রাব্যতা সংক্রান্ত কিছু অঙ্ক করব। সহজ কিছু অঙ্ক করো। যেমন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 40, একটি লবণের দ্রাব্যতা 40। তাহলে অর্থাৎ আমরা তো দ্রাব্যতার সংখ্যা পড়েছি, দ্রাব্যতা 40, দ্রাব্যতার কিন্তু আমরা যে দ্রাব্যতার সংখ্যা পড়েছি গ্রাম পার 100 গ্রাম, সেখানে কিন্তু একক নেই। এখন প্রশ্ন হচ্ছে এই তাপমাত্রায় 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণ প্রয়োজন রয়েছে? এই তাপমাত্রায় 700 গ্রাম, এই তাপমাত্রায় 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণ প্রয়োজন? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দ্রবণের পরিমাণ কিন্তু গ্রাম দেওয়া আছে, দ্রবণের পরিমাণটা দেওয়া আছে গ্রামে। তার মানে কি আমরা এখানে গ্রাম পাই, আবার দ্রাব্যতার কোনো একক প্রকাশ করা হয়নি। তাহলে এই এককটা এইটা আসলে কি ছিল, যে গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম একক যেটা, সেখানে কিন্তু বেসিক্যালি দ্রাব্যতার কোনো একক থাকে না। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রবীভূত করতে হয়, তাহলে কিন্তু তাকে আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ। এই যে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক এককে, এখানে কিন্তু দ্রবণের ভর কত, দ্রবণের ভর সমান কত, দ্রবণের ভর সমান এই দ্রবের ভর যোগ 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবক। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কখনোই দ্রব এবং দ্রাবক দুইটা সহ কিন্তু 100 গ্রাম না, এখানে শুধুমাত্র দ্রাবকই 100 গ্রাম, এখানে শুধুমাত্র দ্রাবক 100 গ্রাম। সে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রব যোগ করতে হয় সেটা হচ্ছে তার দ্রাব্যতা। তাহলে এখানে আমাদের দ্রবের ভর হচ্ছে 40, আর এটা হচ্ছে কি 100, তাহলে কত হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে 140 গ্রাম। এই 140 গ্রাম কিন্তু আমাদের এই দ্রবণের ভর কিন্তু আমরা পাইলাম কত, 140 গ্রাম। আমরা কিন্তু ঐকিক নিয়মেও করতে পারি। তাহলে আমরা করতে পারি যে এই যে 140 গ্রাম দ্রবণ প্রস্তুতির জন্য আমার দ্রব লাগে হচ্ছে 40 গ্রাম। তাহলে আমরা কিন্তু এভাবেও করতে পারি। দেখো যে 140 গ্রাম, এই যে যদি এইভাবে বের করো যে 140 গ্রাম দ্রবণ তৈরি করতে দ্রব কতটুকু লাগে, লবণ লাগে। এই যে লবণ প্রয়োজন হচ্ছে কত আমাদের 40 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য আমার লবণ কতটুকু লাগে, 40/140।
সুতরাং এই 700 গ্রামের জন্য আমার লাগবে 40 গুণন 700, নিচে হচ্ছে 140। তাহলে এই যে, তাহলে এটা কত হচ্ছে, এইটা কেটে দাও, তারপরে 5 14 অর্থাৎ 200 হয়, এটা 200। এটা যদি তোমরা ক্যালকুলেটর করো তোমাদের অ্যান্সার হবে কত, 200 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রটা, এইটা যদি তোমরা আবার অন্যভাবে করতে চাও, তাহলে দ্রবণের ভর আমার দেওয়া আছে। দ্রবণের ভর দেওয়া থাকলে আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে দ্রাবক। আমার কি বের করতে হবে, দ্রাবকের ভর। যদি আমি বিয়োগ দিতে পারি, দ্রবণের ভর থেকে দ্রব বিয়োগ দিলে আমি দ্রাবকের ভর পাবো। দ্রাবকের ভর বা দ্রবণ থেকে দ্রাবক বিয়োগ করলে কিন্তু আমি দ্রবের ভর পাবো। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে দ্রবণের ভর আমরা কি এম সমান দ্রবের ভর হচ্ছে আমাদের ছোট এম, দ্রবের ভর হচ্ছে আমাদের ছোট এম, দ্রবের ভর যোগ দ্রাবকের ভর, তাহলে বেসিক্যালি এই বড় এম মাইনাস ছোট এম সমান সমান কি দাঁড়ায়, এটা হচ্ছে দ্রাবকের ভর। এইটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের দ্রাবকের ভর, কারণ আমাদের দ্রবণের ভর হচ্ছে কত, আমাদের দ্রবণের ভর হচ্ছে 700, দ্রবের ভরটা আমরা বের করে ফেলবো। এইখান থেকে কিন্তু আমাদের দ্রাব্যতা, আবার দ্রাব্যতার সমান কি, দ্রাব্যতার সমান হচ্ছে এস, দ্রাব্যতা আমাদের কত দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে 40। তাহলে তোমাদের কাছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হয়? তোমরা যদি এই সূত্র অনুযায়ী তোমরা করতে চাও, তাহলে দেখো দ্রাব্যতা এস সমান আমরা কি জানি, দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর গুণন 100। তাহলে আমাদের দ্রাব্যতা ছিল কত, 40, আমাদের দ্রবের ভর আমরা বের করব। আমরা যদি এই সূত্রে দেখো, এই সূত্রে কিন্তু আমরা আমাদের টোটাল দ্রবণের ভর কত, আমাদের টোটাল দ্রবণের ভর হচ্ছে 700, অর্থাৎ এখানে এই যে দ্রবণের ভর, এই এম সমান কিন্তু আমাদের 700। এই 700 যদি আমরা এম সমান বসাই, তাহলে কিন্তু আমরা দ্রবের ভর পেয়ে যাব। তাহলে আমাদের ছোট এম এখানে হচ্ছে কি, আমাদের দ্রবণের ভর হচ্ছে 700 মাইনাস এম গুণন 100। তাহলে এইভাবে যদি তোমরা বসাও, তাহলে আমাদের কি হবে, দেখো আমাদের এইদিকে হচ্ছে 4 7 28,000 হচ্ছে মাইনাস 40 এম ইজিক্যাল টু কি হচ্ছে 100 এম। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা নিচে দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 28,000 সমান 100 এম যোগ 140 এম। তাহলে তার মানে কি 28,000 গুণন যোগ, অর্থাৎ এখানে যদি আমরা এইখানে লিখি, তাহলে কি হচ্ছে 28,000 সমান 140 এম। তাহলে এই যে এম সমান কত দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 28,000 ডিভাইডেড বাই 140 সমান 200, আমাদের এই যে 200 গ্রাম, অর্থাৎ দ্রবের ভর, আমাদের যে দ্রবের ভর সেটা কিন্তু 200 গ্রাম। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা আমাদের এই সূত্র অনুযায়ী করবে নাকি তোমরা ঐকিক নিয়মে করবে। তোমাদের কাছে যেটা ভালো লাগে, যেটা তোমাদের কাছে বেশি বোধগম্য হয়, দুইটা পদ্ধতিতেই তোমরা করতে পারো এবং দুইটা পদ্ধতিতেই অঙ্ক করলে সেটা সঠিক হবে। তাহলে আমরা দেখলাম যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লবণের দ্রাব্যতা যখন 40, ওই একই তাপমাত্রায় আমরা 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম লবণ প্রয়োজন হবে। তবে এই সূত্রটা কিন্তু গ্রাম পার 100 গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এইখানে ক্ষেত্রে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় ক্ষেত্রে দ্রবণের আয়তন, দ্রবণের ভরটা যদি গ্রামে দেওয়া না থাকতো, তাহলে কিন্তু আমরা এই সরাসরি এই সূত্র বসাতে পারতাম না। তখন এটা যদি আয়তন দেওয়া থাকতো, যেমন এরকম একটা
তখন তার আপেক্ষিক গুরুত্ব লাগবে, আপেক্ষিক গুরুত্বের সাথে তার ভর নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এইখানে যদি আমাদের এই জায়গাটায় যদি আমাদের গ্রামে ভর দেওয়া না থাকতো, এইটা যদি দেওয়া থাকতো, আয়তন যদি দেওয়া থাকতো, তখন এই আয়তনের সাথে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব গুণন করে আপেক্ষিক গুরুত্ব গুণন করে সেটা ভর, সেটা কিন্তু আমরা ভর, এই যে ভর গ্রামে প্রকাশ করে নিতাম। তখন আবার কিন্তু এই সূত্র অনুযায়ী অর্থাৎ এই যে দ্রাব্যতা ইকুয়াল টু ছোট m ডিভাইডেড বাই বড় m মাইনাস m গুণন 100, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা বের করতে পারবো। অবশ্যই দ্রবণকে ভরে প্রকাশ করতে হবে, দ্রবণের আয়তন দেওয়া থাকলে কিন্তু সেটা হবে না। তাহলে আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি অঙ্ক, যে দ্রবণকে ঠান্ডা করলে কতটুকু দ্রব ক্লাসিত হবে, দ্রবণকে যদি ঠান্ডা করা হয় তাহলে কতটুকু দ্রব ক্লাসিত হবে, সেই অঙ্কটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তাহলে আমরা দেখছি যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই যে দেখো একটু লক্ষ্য করো, 60 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা যথাক্রমে 525 ও 196, 525 ও 196। তাহলে এই দ্রবণকে ঠান্ডা করে এই লবণের 75 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে কি পরিমাণ দ্রব ক্লাসিত হবে, কি পরিমাণ, অর্থাৎ এখানে সরাসরি কত গ্রাম দ্রব ক্লাসিত হবে। এখন প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অঙ্ক তোমাদের থাকতে পারে। আমরা সরাসরি দ্রাব্যতা দেখলাম, আমরা এটা একটু ভালো মতো লক্ষ্য করো যে আমার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 525 এবং 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 196, এবং এই দ্রবণকে আমরা ঠান্ডা করব। এই দ্রবণে কতটুকু দ্রবণকে, এইরকম 75 গ্রাম দ্রবণকে, এখানে কিন্তু গ্রাম পার 100 গ্রাম, কারণ দ্রবণের কিন্তু ভর দেওয়া আছে, তাহলে 75 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে কি পরিমাণ দ্রব ক্লাসিত হবে। তাহলে এখন দেখো, এই যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর কত হবে, দ্রবণের ভর হবে যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে 525, তাহলে 100 যোগ 525, তার মানে কি, এটা হচ্ছে 625। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর হচ্ছে 625 গ্রাম হবে। কারণ কি, দ্রাব্যতা এত, মানে কি, গ্রাম পার 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রামের মধ্যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে এই পরিমাণ দ্রব দ্রবীভূত আছে। আবার এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর সমান কত, এই 100 যোগ 196, তাহলে কত হচ্ছে 296 গ্রাম। দ্রবণের ভর যখন আমরা গ্রামে নিয়ে আসতেছি, গ্রাম, তাহলে এখানে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমার দ্রবণের ভর যখন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন দ্রবণের ভর হচ্ছে আমার 625। ভালো মতো লক্ষ্য করো, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবণের ভর হচ্ছে 625,
কিন্তু ওই দ্রবণকে ঠান্ডা করে যখন আমি 15 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম তখন ওই দ্রবণের ভর হলো আমার 296। তাহলে বাকিটা কোথায় গেল? দ্রবণ থেকে তো আমার বাইরে হয়ে যায় নাই। অর্থাৎ দ্রবণ, আমরা কিন্তু দ্রবণ, এই যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, প্রথমে 60 ডিগ্রি সেলসিয়াস এই আমার দ্রবণ ছিল, এই দ্রবণ ছিল 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই দ্রবণের ভর হচ্ছে আমার 625 গ্রাম। ঠান্ডা করে যখন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, 15 ডিগ্রি সেলসিয়াস দিলাম, তখন 296 গ্রাম হলো এই দ্রবণের ভর। তাহলে এর ভিতর থেকে তো বাইরে যায় নাই, তাহলে এর ভিতর থেকে তো উপাদান বাইরে যায় নাই, তাহলে দ্রবণের ভর কমে গেল কোথায়? পদার্থটা কোথায় গেল? আমরা কিন্তু দ্রবণের ভরের কথা বলছি, টোটাল দ্রাবকের টোটাল ভর। এই যে দ্রবণের যখন নিচে কেলাসিত হয়ে যাবে, এই কেলাসিত অংশের ওজন কিন্তু এখানে থাকবে না, কেলাসিত অংশের ওজন এখান থেকে বাদ দিতে হবে। এই যে এইটুকু হচ্ছে, অর্থাৎ যতটুকু দ্রবণ অবস্থায় থাকবে সেই ঠান্ডা করলে দ্রবণ অবস্থার ভরটা হচ্ছে 296, অর্থাৎ ওই দ্রবণ অবস্থার ভরটা হচ্ছে 296, কিন্তু এই বাকিটুকু কোথায়? দ্রব নিচে ক্লাসিত হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখি যে 625 গ্রাম দ্রবণকে যদি আমি 60 থেকে 15তে নিয়ে আসি, 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে দ্রব ক্লাসিত হয় কতটুকু সেটা আমরা দেখি। তাহলে আমরা দেখি এই যে 625 গ্রাম দ্রবণকে এই 60 ডিগ্রি সেলসিয়াস থেকে এই 15 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে দ্রব ক্লাসিত হয় কতটুকু? দ্রব ক্লাসিত হয় কতটুকু আমাদের? এই 625 বিয়োগ 296 এত গ্রাম, 625 বিয়োগ 296 বা কত গ্রাম? আচ্ছা, 625 বিয়োগ 296 এটা কত গ্রাম হচ্ছে? 329 গ্রাম। 329 গ্রাম। 6 থেকে 15, 9 6 15, 10 2 আর 3, 329 গ্রাম। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু অ্যান্সার আমাদের পেয়ে গেছি। দেখো আমাদের কথা হচ্ছে 625 গ্রাম দ্রবণকে যদি আমি ঠান্ডা করি, 625 গ্রাম দ্রবণকে 60 থেকে 15 ডিগ্রিতে ঠান্ডা করলে আমি পাচ্ছি দ্রব পাচ্ছি 329 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কতটুকু? তাহলে 1 গ্রামের জন্য আমরা যদি 1 গ্রাম দ্রবণকে যদি আমি ঠান্ডা করি, তাহলে আমাদের 329 ডিভাইডেড আমাদের কি 625, আর আমরা কি 75 যদি আমরা করি, তাহলে 229 গুণন 75 নিচে হচ্ছে 625। তাহলে এইটাকে 39.48, এটা হচ্ছে 39.48 গ্রাম। তাহলে 39.48 গ্রাম দ্রব ক্লাসিত হবে। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, এই অঙ্কের ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন যদি না থাকে, কারণ হচ্ছে কি তোমাকে বলে দিচ্ছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 525 এবং 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 196। এর মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে এই 525 গ্রাম দ্রবীভূত আছে এবং 100 গ্রাম দ্রাবকে 196 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে বাকি দ্রবটুকু কোথায় গেল? বাকি দ্রবটুকু পাত্রের তলানি হিসেবে জমা হয়েছে। এই কতটুকু জমা হয়েছে সেটাই হচ্ছে আমার অঙ্কের বিবেচ্য বিষয়। অর্থাৎ এই লবণের 75 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রিতে ঠান্ডা করলে কি পরিমাণ দ্রব নিচে জমা হবে। কারণ হচ্ছে কি আমি এখানে একটা বিষয় খেয়াল করো যে আমার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের ভর 625 গ্রাম, অথচ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই দ্রবণের ভর হচ্ছে 296 গ্রাম। তাহলে এই দ্রবণের ভর কমে গেল কোথায়? কোনো দ্রাবক পাত্রের বাইরেও যায় নাই। তাহলে দ্রবণের ভর কমে গেছে কোথায়? দ্রবণের মধ্যে তলানি পড়েছে, যেটা ক্লাসিত হয়েছে দ্রব। আমরা দ্রবণের ভর কিন্তু সেটাকে বাদ দিয়ে হিসাব করছি, কারণ যেটা ক্লাসিত হয়ে গেছে, তলানি পড়েছে, সেটা কিন্তু আর দ্রবণের মধ্যে নাই, কাজে সেটা কিন্তু আর দ্রবণের ভরের মধ্যে পড়বে না। এই কারণে কিন্তু আমরা কতটুকু ক্লাসিত হয়, এই 625 থেকে 296 বিয়োগ করলে আমরা দেখেছি যে এই 625 গ্রাম দ্রবণকে আমরা ঠান্ডা করলে 329 গ্রাম দ্রব দেখেছি ক্লাসিত হয়। সেই অনুপাতে ঐকিক করে আমরা দেখিয়েছি যে 75 গ্রাম দ্রবকে 75 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে কতটুকু দ্রব ক্লাসিত হয়। এই জাতীয় আরো অঙ্ক আগামী দিন আমরা দ্রাব্যতার গুণফল বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই অঙ্কগুলো বাসায় নিয়মিত অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।